আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে বাংলাদেশের পড়াশোনার আঙ্গিকে। আপনারা কি জানেন বাংলাদেশে এই মুহূর্তে পড়াশোনা হচ্ছে একটা ফাঁদ। এই ফাঁদে সবচেয়ে বেশি যারা ফাঁদ দেয় তারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ঘরের সন্তানরা। তারা অন্যের ইন্সপাইরেশন দেখে বা অন্যের মোটিভেশনগুলো যারা হচ্ছে বিভিন্ন বিসিএস বা বিভিন্ন গভর্নমেন্ট বা যারা হচ্ছে জেনারেল সেক্টর থেকে ভালো কিছু করে পড়াশোনা করে কিছু একটা হয়েছে তাদেরকে ফলো করে তারা এই ধরনের ট্যাবে পড়ে। এটা সবচেয়ে বেশি বাংলাদেশে। এবং আমি যে ভিডিওগুলো করতেছি আমার এই ধরনের হচ্ছে অনেকগুলো ভিডিও করছি। সেশন জট কি বা সেশন জট কোথায় বেশি, সাত কলেজে নাকি ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়, বা হচ্ছে প্রাইভেট ভালো হবে নাকি হচ্ছে সাত কলেজ ভালো হবে বা জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো হবে, কোথায় অনার্স করলে ভালো হবে, এ নিয়ে কতগুলো ভিডিও করছি। এই সকল ভিডিওতে আমি যেই সকল বিষয় নোটিস করছি আজকে সেগুলোর আঙ্গিকে অনেক স্টুডেন্ট দেখলাম কোথাও না কোথাও জাস্ট একটা সিট হলেই হবে। আমি জানি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট কী পরিমাণ হতাশা, কী পরিমাণ ডিপ্রেশন, কী পরিমাণ তার হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা খারাপ যায়, সেটা যেই অ্যাডমিশন ক্যান্ডিডেট সেই উপলব্ধি করে। 2019 সাল 20 সালে আমার এই সিচুয়েশনটা গেছে, এটা আমি জানি। তবে আমার তখনও যদি ভালো ডিরেকশন হয়তো আমি হয়তো আপনাদের মতো এই ধরনের ভুলে আসতাম না। তারপরে আমি যেই জায়গাতে আসি সর্বোপরি আমার জন্য আলহামদুলিল্লাহ। এখন আমি আমার আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাংলাদেশে যে পড়াশোনা মানে হচ্ছে একটা ফাঁদ। এই ফাঁদে মিডল ক্লাস স্টুডেন্টরা কেন বেশি ফাঁদ দেয় এবং হচ্ছে আসলে এই ফাঁদে দেওয়ার মূল কারণ কি, এটা থেকে কি অন্য সেক্টরে পড়াশোনা করার এই সুযোগ নেই, বা হচ্ছে কি যদি এইরকম বাংলাদেশে পড়াশোনা ফাঁদে হয়ে থাকে তাহলে কি তারা পড়াশোনা ছেড়ে দিবে? এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। তো মূল বিষয় যদি যাওয়ার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, প্লিজ একটা লাইক করবেন। আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টের রিপ্লাই সবাইকে দিয়ে থাকি, অবশ্যই আপনাকে দিয়ে থাকবো। এবং প্রয়োজন মনে করলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা বলি, বাংলাদেশে পড়াশোনা এই মুহূর্তে একটা ফাঁদ। এটা কেন বলছি? এটার পিছনে কয়েকটা কারণ আছে। আর এই ফাঁদে সবচেয়ে বেশি ফাঁদায় হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তানরা, ইভেন যারা হচ্ছে জেনারেল সাইডে পড়াশোনা করেন। কারণ বাংলাদেশে দেখবেন এই যে বিভিন্ন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, এইগুলোতে যে ধরনের সাবজেক্ট পড়ানো হয় এই সাবজেক্ট অনুযায়ী আপনার চাকরির বাজারটা খুবই কম। এই জন্য আমি একটা ভিডিও করছি যে যারা অ্যাডমিশন টেস্টে কোথাও চান্স পান নাই তারা বর্তমানে আপনার যে ইন্টারমিডিয়েট সার্টিফিকেটটা আছে এটা নিয়ে কোথাও গিয়ে একটু যাচাই করেন আপনি ওই ইন্টারমিডিয়েট সমপরিমাণ কোনো জব পান কিনা। দেখবেন 95% তার কাঙ্ক্ষিত জব পাবে না। এটা আমি ওই ভিডিওতে বলছি, এখনও বলি হয়তো 5% তার কাঙ্ক্ষিত জব পাবে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে। এখন আপনি যদি 95% তার ওই মুহূর্তে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট দিয়ে জব না পায়, তখন আপনি উলট পালট একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, সেটাতেও তো আপনি বর্তমানে তাহলে আরও বেশি সমস্যায় দিকে যাচ্ছেন। এই জন্য বলছি বাংলাদেশের যে ধরনের শিক্ষা কারিকুলাম, যেই ধরনের জেনারেল সেক্টর যে ধরনের সাবজেক্টগুলো সাজিয়ে রাখছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, যেমন আমি যদি ধরি জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, তারপরে হচ্ছে আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন পাবলিক যে বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেগুলো হচ্ছে টেকনিক্যাল মানে হচ্ছে প্রযুক্তি বা হচ্ছে ডাক্তারি, এগুলো বাদে। তো এগুলো নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও বানাবো। আসলে আমার ওই পরিমাণ সময় না দেখে হয়তো আমি অনেক কিছু করতে পারতেছি না, তবে আমার খুব রিসার্চ করে এগুলো আসলে অনেকের জানার দরকার, অনেকে বোঝার দরকার। আমার মতে বাংলাদেশে যদি কেউ পড়াশোনা করে, যেই সেক্টর থেকে পড়াশোনা করেন, সায়েন্স সেক্টর ছাড়া কেউ সায়েন্স নিয়ে অন্য সেক্টর পড়বেন না। অনেকে এসারা আবার লিখবেন যে ভাই তাহলে কি সবাই কি বিজ্ঞানী হবে? বিজ্ঞানী হওয়ার দরকার না, আপনাকে যেই জায়গাতে ভ্যালু দিবে আপনি সেটা নিয়ে পড়াশোনা করেন। সায়েন্স ছাড়া আপনি কোনো সেক্টরে অত বেশি ভ্যালু পাবেন না, যেটা আমি দেখছি। তো আপনারা অনেকে বলবেন অন্য চাকরি করে খায় না, করে খায়, কিন্তু সে দায়ে পেরে খায়, অবশ্যই করে, কিন্তু তার যে যার যে উদ্দেশ্য পড়াশোনা শেষ করে যে চাকরিটা সে পায় না, তার চেয়ে অনেক নিম্ন অনেক কাজ করে, কিন্তু শত অল্প কয়েকজন আছে হয়তো কাঙ্ক্ষিত জব পায়। এখন আমি আপনাদেরকে বলি, এই জন্য বলছি যে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট দেখবেন জেনারেল সেক্টর পড়াশোনা করার পরে তার কাঙ্ক্ষিত জব পায় না, যারা অনেক সময় সুইসাইড করে বা হচ্ছে পড়াশোনা নিয়ে হতাশ। এই ক্ষেত্রে আমি মনে করি কেউ যদি জেনারেল সেক্টর পড়েন, সাবজেক্ট চয়েস করবেন এমনভাবে যেই সাবজেক্টগুলোর ফিল্ড চাকরি বাজার খুবই ভালো,
যেমন যদি কেউ আর্টস থেকে পড়াশোনা করেন, আমি লর সাবজেক্টকে খুব বেশি রিকমেন্ড করব, ল আর সমাজবিজ্ঞান। হ্যাঁ, কারণ আপনি তার অন্য ভালো করে এই যে রাষ্ট্রবিজ্ঞানটি এত বেশি পড়ার দরকার নেই, ল আর সমাজবিজ্ঞান যদি আপনি পড়ে থাকেন, বিভিন্ন অর্গানাইজেশন আছে, সরকারি চাকরি যদি নাও হয়, বিভিন্ন অর্গানাইজেশন যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল, তারপর দেশীয় বা বিদেশি যে সংস্থাগুলো আছে সেগুলো কাজ করতে পারবেন। আর ল নিয়ে পড়লে যদি আপনার কোথাও জব না হয়, অ্যাডভোকেট করে বা হচ্ছে অন্য কোনো কিছু করে জীবিকা করতে পারবেন। হ্যাঁ, আবার কমার্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে যাই, সবচেয়ে বেশি ভ্যালু হচ্ছে আপনার অ্যাকাউন্টস বা হচ্ছে ফিনান্স, এই সাবজেক্টগুলোর কিন্তু খুবই বেশি ভ্যালু। আর সায়েন্স সাবজেক্টগুলো আমি মনে করি সবগুলোই ভ্যালু সায়েন্সের। তো এখন আমি যে বললাম, এই যে বাংলাদেশের হচ্ছে পড়াশোনার যে একটা ফাঁদ, আর এই ফাঁদটা হচ্ছে জেনারেল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। হ্যাঁ, তো জেনারেল বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টগুলো আছে এগুলোর ক্ষেত্রে, তো এই ধরনের পড়াশোনা করে বর্তমান চাকরি বাজারে অনেকে হচ্ছে চাকরি পায় না। তো সেই ক্ষেত্রে অনেকে দেখলাম কমেন্ট করে, ভাই হচ্ছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা পড়লে ভাই কোনো একটা কোনো কি সাবজেক্ট আসবে। আমি মনে করি আপনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন, কিন্তু আপনার কাঙ্ক্ষিত ভালো কোনো সাবজেক্ট আসে নাই, যেই সাবজেক্টের চাকরি বাজার আছে অনেক, কিন্তু ওই সাবজেক্ট আপনার আসে না, তাহলে আর যত ভালো বিশ্ববিদ্যালয় আমার মনে হয় যে পড়াশোনা করা উচিত না বাংলাদেশে তাহলে। হ্যাঁ, তারপর আসেন, আমি মনে করি এই ধরনের ফাঁদে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ফাঁদে সবচেয়ে বেশি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টরা বেশি পড়ে। কীভাবে পড়ে আমি মনে করি, গ্রাম অঞ্চলে অনেক ছেলেরা দেখবেন অনেক বিসিএসে, যেমন আগে সুশান্ত পাল যিনি ছিল উনি অনেক মোটিভেশন দিত, বিসিএস। এখন আবার দেখবেন বিসিএসটা আরও 5 বছর পর দেখবেন আবার এই পরিমাণে এত চাইতেন অনেকে বিসিএসে দিবে, কিন্তু এই সংখ্যাটা আস্তে আস্তে মন ঘুরে যাচ্ছে। তো ওই টাইমে এমনভাবে সবার মধ্যে ফুস করছে বিসিএস, তো তাদেরকে দেখেই নিম্ন মধ্যবিত্ত সন্তানেরা সরকারি চাকরি অথবা বিসিএসকে টার্গেট করে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যেটা তার একটা চরম ভুল। কারণ হচ্ছে আপনি সেখান থেকে অনার্স করবেন, কিন্তু অনার্স করার পরে যদি সরকারি চাকরি না হয়, অনেকে জানেন যে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলেই সরকারি চাকরি করা যায়, তো সরকারি চাকরি না হয় তার এই টাইপে। এই জন্য হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ঘরের ফলাফল এই তথ্যগুলো জানে না, তারা এই ধরনের টাইপে পড়ে। আবার দেখবেন আপনার যদি একটু সুচিন্তিত হন, আপনি একটু বিবেচনা করে দেখেন, আপনার যে এলাকা, ওই এলাকাতে যারা হচ্ছে বিসিএস ক্যাডার বা হচ্ছে যারা সেনাবাহিনী বা হচ্ছে গভর্নমেন্ট জবে ভালো ভালো সেক্টরে আছে, হ্যাঁ, যার বাপ মা বিভিন্ন অফিসার, দেখবেন তাদের ফলাফলকে ক্যাডেট কলেজে পড়াইব, অথবা তাদের ফলাফলকে আপনার এমন ইউনিভার্সিটিতে সাবজেক্টগুলো নিয়ে পড়াইব যেগুলো দেশে না হোক বিদেশে ভ্যালু আছে। আপনি দেখবেন ম্যাক্সিমাম বড় লোকের শিল্পপতির ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ে না, অবশ্যই তারা গিয়ে প্রাইভেটের ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ে বিদেশে গিয়ে পড়াশোনা করে। তারাই বিষয়গুলো খুবই বেশি রিয়েলাইজ করে। হয়তো আমি যেটা জানছি, আমি যে ভুলগুলো করছি, এগুলোকে আমি করাইতে দেবো আমার বাচ্চাদেরকে ভবিষ্যতে যদি বাইসে থাকি, তাহলে অবশ্যই না। তো সেম এইরকম করে যারা হচ্ছে অফিসার হয়েছে বা যারা হচ্ছে তারা সেক্টরগুলো বুঝে, এই জন্য তাদের ছেলেদেরকে মেয়েদেরকে ওইভাবে প্রোভাইড করে বা হওয়ার মানে কোনো কিছু একটা জবে করার উচিত, সব রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে। কিন্তু এইভাবে আপনি দেখবেন ম্যাক্সিমাম ধরনের অফিসের সাথে কথা বলে, পুলিশ অফিসার বা বিভিন্ন অফিসারের সাথে কথা বলে দেখবেন তাদের স্টুডেন্টরা তাদের ফলাফল কোন ক্যাটাগরিতে আছে। আমি দেখছি, আমার রিয়েল লাইফে দেখলাম। কিন্তু এই বিষয়গুলো হচ্ছে আমাদের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি ফলাফল জানে না, যা একটা ট্যাব বা একটা বিশ্ববিদ্যালয় হইলে হবে, একটা সাবজেক্ট হইলে হবে, হয়েছে তার মধ্যে বিসিএসের টেনশন, সরকারি চাকরির টেনশন। তো এই জন্য বললাম একটা ফাঁদ। আর এই জন্য অনেকেই আমাকে বলবেন যে ভাই তাহলে কি পড়াশোনা ছেড়ে দেব? তো পড়াশোনা তো ছাড়া যাবে না, পড়াশোনা ছাড়বেন কেন? কারণ জীবন তো একবার, এই জীবনে যদি একবার একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট না করতে পারেন, শিক্ষিত না হতে পারেন, তাহলে আমি মনে করি জীবনে কোনো মূল্যই নেই। আপনি পড়াশোনা করছেন, কোনো জব করেন না, কিছু করেন না, তার মধ্যে আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, যেদিনকে আপনি মরবেন সেদিন পর্যন্ত। হয়তো আপনি আপনার পড়াশোনা দিয়ে কেউ চাকরি করতে পারলে সোনায় সোহাগা আলহামদুলিল্লাহ, কিন্তু কেউ না পেলেও তার মনে কিন্তু আক্ষেপ থাকবে। কিন্তু আপনি যদি কোনো প্রকার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেন না, পড়াশোনা করতেন, উচ্চশিক্ষা করতেন না, যেমন আমি এই ভাইবটা আমার ফ্রেন্ড সার্কেলদের দেখি, যারা সেই 10-এ ফেল করছে, মেট্রিকে তারা এইচএসসিতে ফেল করছে, যারা সেই ক্লাস 8-এ ফেল করছে, আর পড়াশোনা করতে পারে না, বিদেশ গিয়ে এখন অনেক টাকার মালিক, তাদের মনের ভিতরে খোরাক আমি শিক্ষিত না, আমি অনেক টাকার মালিক, তাদের মধ্যে এই হেজিটেশনটা কাজ করে। আমি দেখছি এটা বাস্তব রিয়েল লাইফ, আমি ফিল করি। তো সেই ক্ষেত্রে এইরকম, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি অনেককে বলছি যে তাহলে অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন, তবে অনেকে আবার করেন কি ভাই প্রাইভেট ইউনিভার্সিটি বাংলা পড়তে যায়, কি প্রাইভেট ইউনিভার্সিটি কি মানে সমাজবিজ্ঞান মানে ছোটোখাটো সাবজেক্ট পড়তে হবে। আরে ভাই প্রাইভেটে তুই পড়বি, টাকা দিয়ে পড়বি, ঠিক আছে, একটা ভালো একটা সাবজেক্ট আছে যেটা দেশ বিদেশে একটা ভ্যালু আছে, যেটা চাকরির ফিল্ড, সরকারি চাকরি ছাড়াও বেসরকারিতে ভালো একটা ফিল্ড আছে, এগুলো বাছাই কর,
এগুলো বাছাই করার পর তো অনেকে আমাকে জানতে চান যে ভাই প্রাইভেট এমন হচ্ছে নিম্নমানের মানে হচ্ছে ভালো অল্প টাকায় ভালো কিছু বিশ্ববিদ্যালয় সাজেস্ট করেন। আসলে আমার হাতে যথেষ্ট একটু সময় নেই, কিন্তু আমি খুব ভিডিওটা করব, এই জন্য আমাকে আসলে হুটহাট করে একটা ভিডিও করে দিলে হয় না। কারণ রিসার্চ না করে যদি আমি একটা ভিডিও করলাম, ধরলাম আমার ভিডিওতে 100 জনের মধ্যে 98 জন দেখছি, কিন্তু 98 জন আমার এই কথা ধরলো না, 2 জন ধরলো। কিন্তু 2 জন ধরে যদি আমার কথাতে বিপদে পড়ে, সেটা মনে মানে সেটার যে একটা দায়ভার, যে সেটা যে একটা ক্ষতি সে তো পাইবে, ওটা আমার কথার কারণে সে ক্ষতিতে পড়লো, সেটার যে একটা ভোগান্তি সেটা আল্লাহ আমাকে অন্যভাবে দিবে। তো সেই জন্য আসলে রিসার্চ করে কথা বলা, এই জন্য আমার একটা সময় লাগবে, যে হুটহাট করে একটা ভিডিও দিয়ে দিলে হয় না। আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব, যে আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়তে পড়লে ভালো হবে মিড রেঞ্জের মধ্যে, এবং কোন কোন সাবজেক্টগুলো নিয়ে আপনারা পড়বেন প্রাইভেট ইউনিভার্সিটিতে, কোন কোন ক্ষেত্রগুলো চাকরির খুবই ফিল্ড আছে। আমার অনেকগুলো এই যে শিক্ষাক্ষেত্রে অনেকগুলো ভিডিও আছে, ফেল লিস্ট করা আছে 7 কলেজ বা ইনফরমেশন, এগুলোতে গিয়ে দেখেন প্রচুর ভিডিও পাবেন। হয়তো আমার কথাগুলো প্রফেশনাল পাবেন না, কিন্তু আমার যে কথাগুলো এগুলোর সাথে বাস্তব জীবনের সাথে মিলে পাবেন, প্রায় 99% মিলবে আমি যে কথাগুলো বললাম। তো আপনারা অনেকে আমাকে বলছেন যে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে কিছু ভিডিও দেন ভাই, অল্প টাকায় ভালো প্রাইভেট ইউনিভার্সিটি কোনগুলো সেগুলো একটা ভিডিও দেন। তো আমি এই নিয়ে কয়েকটা মাপকাঠি, ইউজিসির স্বীকৃতিপ্রাপ্ত, তারপর হচ্ছে কোনটার কত বছর গ্যাপ হ্যাঁ বা চলছে, তারপর হচ্ছে কোন ইউনিভার্সিটি হচ্ছে একটা ফিল্ড আছে, মানে একটা পরিবেশ আছে। কারণ এক জায়গাতে আপনার 4টা বছর পড়াশোনা করবেন, যদি ওই জায়গার পরিবেশ আপনার ভালো না লাগে, তাহলে আপনার মন টিকাতে পারবেন না। এটা দেখছি, কারণ 4 বার আপনার কাছে হেজিটেশন ফিল করবেন। তো এগুলোর খুব বিষয় আমি কয়েকটা ক্রাইটেরিয়া মাথায় রাখছি, সেই অনুযায়ী রিসার্চ করতেছি, তারপর হচ্ছে এই ভিডিওগুলো পাবলিশ করব। সে পর্যন্ত সবাই আমার ইউটিউব চ্যানেলকে ধৈর্য ধরে থাকেন, ইনশাআল্লাহ পাবেন। আর অবশ্যই আপনারা যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির ফলাফল, তারা এমন কোনো সাবজেক্ট, এমন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেন যেটা সরকারি চাকরির চারও বাইরে আরও ভালো কিছু ভ্যালু আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য খুবই ভালো হবে। আর এই জন্যে আমার ইউটিউব চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আরও আপলোড করবো, সেই জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।